আমরা গত ক্লাসে 3 পর্যন্ত পড়ছি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা 3 পর্যন্ত পড়ছি। আমাদের এই অধ্যায় থেকে টোটাল পরীক্ষায় নরমালি 2টা অঙ্ক আসে। পার্ট বি তে একটা অঙ্ক আসে, পার্ট সি তে একটা অঙ্ক আসে। গত ক্লাসে একটা পার্ট বি এর একটা অঙ্ক পড়ছি, পার্ট সি এর একটা অঙ্ক পড়ছি। আগের অঙ্ক আমরা একটু দেখি। এই একটা অঙ্ক করছে, এটা পার্ট বি তে ছিল, এটাও পার্ট বি এর ছিল। দুইটা পার্ট বি এর ছিল, একটা ছিল পার্ট সি এর। ঠিক আছে, ওয়েট। আচ্ছা, 4 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করবো। হ্যাঁ, the books and records of Farooq Manufacturing Company present the following data for the month of August. আগস্ট মাসে 2015 সালের এই কোম্পানির কি কি দেওয়া আছে, ম্যানুফ্যাকচার পণ্য উৎপাদন করতে গিয়ে কি কি খরচ এবং কত টাকা আয় হয়, কত টাকা ব্যয় হয়, সেই ইনফরমেশনগুলো এখানে কোশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ, প্রথমেই দেওয়া আছে ডিরেক্ট লেবার কস্ট, অর্থাৎ পণ্য উৎপাদন করতে গিয়ে লেবার কস্ট দিতে হয় 16,000 টাকা। ঠিক আছে, এবং ব্র্যাকেটে বলছে 160% অফ ফ্যাক্টরি ওভারহেড। তো এই যে এখানে যে 16,000 দেখতেছো তোমরা, হ্যাঁ, এই 16,000 টাকা একটা ভ্যালুর উপরে 160% করার পরে বের হয়েছে 16,000 টাকা। তাহলে ওই ভ্যালুটা কত ছিল সেটা তোমাকে বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ তোমার আবার ফ্যাক্টরি ওভারহেড কত টাকা ছিল সেটাও লাগবে। কারণ আমার অঙ্কে করতে গেলে সব ধরনের কস্টে আমাদের এখানে বিবেচনায় আনতে হবে। বুঝতে পারছি কি বলছি? তাহলে আমরা কি বললাম যে এই যে 16,000 টাকা এখানে দেখতেছো, এই 16,000 টাকা কার? ডিরেক্ট লেবারের। ঠিক আছে, এবং এই 16,000 যে আমি তৈরি করছি, মানে এখানে যে দেওয়া আছে, এই দেওয়া আছে একটা ভ্যালুর উপরে 160% করছে। কার উপরে? ফ্যাক্টরি ওভারহেড দেখতেছো, এই ফ্যাক্টরি ওভারহেডের একটা অ্যামাউন্ট ছিল, আর ওই অ্যামাউন্টের উপরে 160% করছে। তাহলে ওই অ্যামাউন্টটা কত সেটা জানতে হলে কি করতে হবে আমাকে? এই যে এই টাকাটাকে, এত 16,000 টাকাকে তুমি 160 দিয়ে ভাগ করবা। বুঝতে পারছি কি বলছি? 16,000 টাকাকে তুমি যদি 160% দিয়ে ভাগ করো আর তুমি 100 দিয়ে গুণ করো, তাহলে তুমি মূল রেট টাকাটা পাবা, অর্থাৎ কার উপরে এই 160% হয়েছিল সেটা পাবা। হিসাব করে তুমি পাবো 10,000 টাকা। 10,000 টাকা কার? 10,000 টাকা হলো ফ্যাক্টরি ওভারহেড। আমি আবারও বলতেছি যে ডিরেক্ট লেবার কস্ট 16,000 দেওয়া, এই 16,000 তৈরি করা হয়েছে ফ্যাক্টরি ওভারহেডের 160% করে। তাহলে অবশ্যই ফ্যাক্টরি ওভারহেড কম ছিল, কারণ 100-র উপরে পার্সেন্টেজ। 100-র নিচে যদি পার্সেন্টেজ থাকতো তাহলে বুঝতাম যে ফ্যাক্টরি ওভারহেড বেশি ছিল, কিন্তু যেহেতু 100-র উপরে পার্সেন্ট, তার মানে ফ্যাক্টরি ওভারহেড কম ছিল। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে 160% করে তারা এখানে 16,000 দিচ্ছে। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা কত সেটা তোমাকে জানতে হলে কি করতে হবে? এই 16,000 টাকাকে 160 দিয়ে ভাগ করতে হবে আর 100 দিয়ে গুণ করতে হবে। তাহলেই তুমি পেয়ে যাবা কি? ফ্যাক্টরি ওভারহেডের টাকা। ঠিক আছে, তাহলে ডিরেক্ট লেবারও পেলা, ফ্যাক্টরি ওভারহেডও পেলা, দুইটা মান পেলা। এরপরে বলছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় আছে কত? 56,000 টাকা। তারপরে আছে ইনভেন্টরি অ্যাকাউন্টস শুড দোজ বিগিনিং অ্যান্ড এন্ডিং ব্যালেন্স। ইনভেন্টরির বছরের শুরুর এবং শেষের, বছরের শুরু তো না, মানে এটা এই অঙ্কটা হলো আগস্টের 1 তারিখে শুরু হয়েছে, পরবর্তী বছরের আগস্টের 31, না সরি, 1 মাসের অঙ্ক। হ্যাঁ, 1 মাসের অঙ্ক, অর্থাৎ আগস্টের 1 তারিখে শুরু হয়েছে 2015, আর 2015 31শে আগস্টে শেষ হয়েছে। তো এখানে কি কি আছে? র ম্যাটেরিয়াল আছে মাসের শুরুতে আছে 8,000, মাসের শেষে আছে 8,600। ওয়ার্ক ইন প্রসেস, চলমান অবস্থায় যে পণ্যটা আছে তার মজুদ আছে আগস্টের 1 তারিখে দেখতেছি 8,000, আর আগস্টের 31 তারিখ দেখতেছি আমরা 12,000
ফিনিশ গুডস 14,000 আগস্টের 1 তারিখে, আর আগস্টের 31 তারিখ হলো 18,000। তাহলে এগুলো সব প্রারম্ভিক ব্যালেন্স, আর এগুলো সমাপনী ব্যালেন্স। 3 ধরনের ইনভেন্টরি। প্রথমে কি আদার ডেটার মধ্যে কি কি আছে আমাদের? সেলিং এক্সপেন্স আছে, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, আর কি আছে? সেলস ফর দ্য মান্থ, অর্থাৎ এই মাসে কত টাকা তুমি বিক্রি করছো সেটা দেওয়া আছে। বুঝতে পারছি? তো এখন আমাদের বের করতে বলছি কি, এই স্টেটমেন্ট শোয়িং প্রাইম কস্ট, প্রোডাক্ট কস্ট, কস্ট অফ সেলস, তারপরে বলছে টোটাল কস্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড আর্নিং, এই মানগুলো আমাদের বের করতে বলছে। বুঝতে পারছি কি বলছে? যে প্রাইম কস্ট অর্থাৎ মুখ্য ব্যয় বের করবা, প্রোডাকশন উৎপাদন ব্যয় বের করবা, একটা পণ্যের টোটাল কস্ট কত হয় সেটা বের করবা, আর কি বের করবা? প্রফিট কত হয় সেটা বের করবা। প্রথমে আমাকে যেটা করতে হবে, অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন হবে ওপেনিং র ম্যাটেরিয়াল। ঠিক আছে? ওপেনিং র ম্যাটেরিয়াল। আমরা পুরো ওপেনিং র ম্যাটেরিয়াল আগে কেন প্রয়োজন হবে, যারা প্রথম ক্লাস করো নাই তাদের একটু চার্টটা একটু দেখায় আসি। এই যে এখানে আমাদের চার্ট আছে, একদম আমাদের অঙ্ক শুরুই করতে হবে ওপেনিং র ম্যাটেরিয়াল। যদি থাকে তো থাকলো, না থাকলে তার আমরা আনতে পারবো না কোথাও থেকে, না আনা যাবে যদি কোনো ইনফরমেশন দিয়ে দেয় আনার মতো। আর কোনো ইনফরমেশন নাই, আবার সরাসরি দেওয়াও নাই, সেই ক্ষেত্রে তার আনা পসিবল হয় না। আমাদের নর্মালি নিয়ম কি, ওপেনিং র ম্যাটেরিয়াল দিয়ে শুরু হবে, তার সাথে পারচেজ যোগ হবে, বের হবে র ম্যাটেরিয়াল অ্যাভেইলেবল ফর ইউজ, তার থেকে ইন্ডিং বাদ দিব, বের হবে র ম্যাটেরিয়াল ইউজ। ঠিক আছে? এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। এটা আমরা প্রথম ক্লাসে বুঝাইছিলাম, একটা অ্যামাউন্ট আমরা একটা ধরে একটা চার্ট তৈরি করে রাখছিলাম, এটা হলো ফর্মুলা। হ্যাঁ, ওই ফর্মুলা অনুযায়ী আমরা এখন কাজ করবো। এখানে প্রথমেই হচ্ছে কি বসবে বলছিলাম, ওপেনিং র ম্যাটেরিয়াল। তাহলে এই যে 1 তারিখের র ম্যাটেরিয়াল হলো 8,000, এটা আমরা আগে বসাবো, এটা কাজ একটু পরে দেখাইতেছে। র ম্যাটেরিয়াল বসালাম আমরা 8,000। এরপরে এই র ম্যাটেরিয়ালের সাথে পারচেজ যোগ করতে হয়। তো আমরা দেখো পুরো কোশ্চেন পরে কিন্তু কোথাও পারচেজ পাইনি, তাহলে আমাকে কি করতে হবে? পারচেজটা তৈরি করতে হবে। পারচেজটা ওয়ার্কিং করে বের করে এইখানে আমরা পারচেজটা বসাবো। হ্যাঁ, তাহলে পারচেজটা একটু পরে আমরা দেখতেছি এখানে। তাহলে বিগিনিং র ম্যাটেরিয়ালের সাথে পারচেজ যোগ করলাম, করার পর ইন্ডিং র ম্যাটেরিয়াল বাদ দিব, আমাদের সমাপনী কাঁচামাল কত সেটা আমরা বাদ দিব। দেখো তো সমাপনী কাঁচামাল, এই যে র ম্যাটেরিয়ালের সমাপনী কত? 8,600, এইটা আমরা বাদ দিব। এই যে 8,600 আমরা বাদ দিছি, বাদ দেওয়ার পরে আসতেছে আমাদের 38,000 টাকা। এটা হলো র ম্যাটেরিয়াল ইউজ, অর্থাৎ তুমি কতটুকু র ম্যাটেরিয়াল ইউজ করলা পণ্য উৎপাদনের জন্য। তুমি তোমার আগে ছিল 8,000, আর নতুন কিনছো 38,600 টাকা। মোট তোমার র ম্যাটেরিয়াল ছিল 46,000 টাকা, আর তুমি তোমার হাতে আছে এখনো 8,600, তার মানে তুমি ব্যবহার করতেছো কত? একটা এখানে পণ্য উৎপাদন করতে গিয়ে আমাদের 38,000 টাকার র ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। ঠিক আছে? এরপরে আমরা যাব ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট যত খরচ আছে, ডিরেক্ট তো আমাদের কি আছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল না, তো ডিরেক্ট লেবার আছে। ডিরেক্ট যত খরচ আছে এই স্টেপে আমরা ডিরেক্ট খরচগুলো বসাই। আছে ডিরেক্ট লেবার কস্ট কত টাকা? 16,000 টাকা। ঠিক আছে? তো আমরা এই 16,000 টাকা এখানে বসাইছি, অ্যাড করছি, কারণ খরচগুলো সব যোগ হবে। যেগুলো খরচ, তুমি র ম্যাটেরিয়াল ব্যবহার করছে এত টাকা খরচ হচ্ছে, তাহলে এর সাথে বাকি সব খরচগুলো যোগ করবো। ডিরেক্ট লেবার খরচ গেছে কত? 16,000 টাকা। ঠিক আছে? লেবার কস্ট যাওয়ার পরে তোমার দাঁড়াইছে প্রাইম কস্ট, 54,000 টাকা তোমার প্রাইম কস্ট গেছে। তো ডিরেক্ট লেবার কস্ট যাওয়ার পরে তোমার কারখানার কিছু খরচ থাকে, যেটাকে আমরা বলি ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড, কারখানা উপরিব্যয়। ঠিক আছে? তাহলে এই কারখানা উপরিব্যয় তুমি কোথায় পাবা? কোশ্চেনের মধ্যে ওই যে আমরা বলছিলাম ফ্যাক্টরি ওভারহেড 160%, মানে ফ্যাক্টরি ওভারহেড এর উপরে 160% করে 16,000 ছিল, তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত ছিল সেটা পাবো কিভাবে? 16,000 কে 160 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে। তো এই কাজটাই এখানে করছে, 16,000 কে 100 দিয়ে গুণ 160 দিয়ে ভাগ করে 10,000 পাইছিল। তা তুমি ট্রায়াল দিতে পারো যে তোমার ঠিক আছে নাকি হিসাবটা। কিভাবে ট্রায়াল দিবা? ফ্যাক্টরি ওভারহেড 10,000, তার 160% করে দেখবা 16,000 আসছে, তার মানে তুমি যে 10,000 বের করছো তোমার ঠিক আছে বের করো। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাইম কস্ট আর ওয়ার্কস কস্ট দুইটা যোগ, সরি প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করে পেলাম আমরা ওয়ার্ক কস্ট। ঠিক আছে? এই নামগুলো মনে রাখতে হবে, কার সাথে কি যোগ করলে বিয়োগ করলে কি পাওয়া যায় সেটা একটু মুখস্থ রাখতে হবে।
এরপরে আমরা যোগ করবো বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, মানে ইনভেন্টরির পরবর্তী যে স্টেপটা মাঝখানে যেটা, এটা হলো র ম্যাটেরিয়াল, এটা হলো চলমান অবস্থা, আর এটা তৈরিকৃত পণ্য। ঠিক আছে, ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং যোগ করব, এন্ডিংটা বাদ দিব। এই সব তিনটার ক্ষেত্রেই বিগিনিংটা যোগ হবে, এন্ডিংটা বাদ যাবে। ঠিক আছে, 8,000 যোগ করব, 12,000 বিয়োগ করব। তাহলে এই দেখো 8,000 যোগ করছি, যোগ করে 72,000 আসছে, আর 12,000 বিয়োগ করে 60,000 আসছে। বুঝতে পারছি? বিগিনিং ফিনিশ গুডস যোগ করব, যেটা বলছিলাম একটু আগে, যে সবগুলোর বিগিনিং যোগ হয়, এন্ডিং এর বিয়োগ হয়। বিগিনিং ফিনিশ গুডস কোশ্চেনে 14,000 আসে, যোগ করলাম। আর এন্ডিং ফিনিশ গুডস আছে 18,000, এটা কি করলাম আমরা, বিয়োগ করলাম। বের হলো কস্ট অফ গুডস 56,000। এই 56,000 কোশ্চেনে দেওয়া আছে, কস্ট অফ গুডস 56,000 টাকা কোশ্চেনেও দেওয়া আছে, এভাবে যোগ করে বিয়োগ করেও 56,000 হবে। আমরা কিন্তু এখনো বলি নাই যে পারচেস কিভাবে আসছে, কারণ এইটা ছাড়া তো তুমি কোনো ক্যালকুলেশনে আগাইতে পারবে না। না, এই জন্য আমরা ক্যালকুলেশন এই যে উপরে ওয়ার্কিং করে রাখছি, এটা একটু পরে যাব, আমরা এটা পুরোটা কমপ্লিট করে নেই। কস্ট অফ গুডস গেল, যেটা কোশ্চেনে দেওয়া ছিল, এভাবে যোগ বিয়োগ করেও আমরা 56,000 পাইছি। এরপরের স্টেপে আসে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে, ওই রে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্স যায়, আর জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যায় অপারেটিং এক্সপেন্সের মধ্যে। পরিচালন ব্যয়, পণ্য তোমার তৈরি হয়ে গেছে পুরোপুরি, এখন তুমি এইটা জন্য আবার আনুষঙ্গিক কিছু খরচ থাকে, অফিসিয়াল কিছু খরচ থাকে, আবার সেলিং এর কিছু খরচ থাকে, মানে বিক্রয় সংক্রান্ত কিছু খরচ থাকে, প্রশাসনিক সংক্রান্ত কিছু খরচ থাকে, সেই খরচগুলো আমরা এখানে আনবো। এটা হলো উৎপাদনের পরবর্তী কার্যক্রম। ঠিক আছে, উৎপাদন এই পর্যন্ত, সেই যে কস্ট অফ গুডস পর্যন্ত। এরপরে যা খরচ সেগুলো হচ্ছে অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ ওই পণ্যটা চালানোর জন্য, বাজারে বিক্রয়ের জন্য, ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে খরচগুলো হবে সেগুলো এখানে আনবো। তাহলে এখানে কি আসবে, প্রশ্নের দিকে যাই একটু। এই যে সেলিং এক্সপেন্স আছে আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এই দুইটা আমরা বসিয়ে দিব। বুঝতে পারছি, 6,000 আসছে দুইটার যোগফল। তাহলে আমার এই খরচ আর এই খরচ যোগ করে আমাদের টোটাল কস্ট 62,000। আর আমাদের কোশ্চেনে সেলস দেওয়া আছে, তাহলে আমরা আমরা জানি কি কস্টের সাথে প্রফিট যোগ হয়ে সেলস হয়, তো কষ্ট আমরা বেরি করলাম 62,000, আর সেলস কোশ্চেনে দেওয়া আছে 75,000। 75,000 থেকে আমি যদি 62,000 বাদ দিই, তাহলে থাকে কত আমার 13,000। এই জন্য এখানে বিএফ লিখছি, ব্যালেন্সিং ফিগার, অর্থাৎ এই দুটোর পার্থক্য কত। বুঝতে পারছি, একদম কিন্তু ইজি, ওই চারটা মনে রাখলে একদম সহজ হবে। এই ছিল আমাদের পুরো সলিউশন। এখন প্রশ্ন হলো আমি পারচেস কিভাবে করব। পারচেস কিভাবে করবো, তোমার পারচেস বের করতে হলে তোমাকে অবশ্যই এই ফরম্যাটটা মনে রাখতে হবে, যে কার সাথে কি যোগ হয়েছে, কি বিয়োগ হয়েছে। এইটা যদি তুমি ভালো মতো মনে রাখতে পারো, তাহলে তুমি পারচেসটা ইজিলি বের করতে পারবা। তো আমি আগে যখন করাতাম, সেটা করাতাম হলো কি, এই ওয়ার্কিং করতাম না, ঠিক আছে, ওয়ার্কিং ছাড়া এইখানে কাজ করতাম। তো এইখানে করলে একটু বেশি, মানে কেমন জানি মনে হয়, উল্টা দিক দিয়ে কাজ করতে হবে, ঝামেলা ঝামেলা মনে হয়। এই জন্য এবার একটু অন্যভাবে করাবো, যে আগেই কিভাবে করা যাবে। এখন খেয়াল করে দেখি, আমরা আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছিল, হ্যাঁ, কোশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড, এই যে এই যে ফাইনাল ব্যালেন্স, এই একটাই দেওয়া ছিল, হ্যাঁ। এর আগে যেমন যদি থাকতো প্রোডাকশন কস্ট, কোশ্চেনে যদি থাকতো, তাহলে আমি প্রোডাকশন কস্ট নিয়ে কাজ করতাম। যদি কোশ্চেনে ওয়ার্ক কস্ট দেওয়া থাকতো, তাহলে ওয়ার্ক কস্ট নিয়ে আমি পারচেস বের করার চেষ্টা করতাম। যদি প্রাইম কস্ট থাকতো, তাহলে প্রাইম কস্টের সাহায্য নিয়ে আমি পারচেস বের করার চেষ্টা করতাম। যদি আমাদের র ম্যাটেরিয়াল ইউজ থাকতো, তাহলে আমি এইটাকে নিয়ে পারচেস বের করার চেষ্টা করতাম। অর্থাৎ মেন হেডিং কিন্তু এইগুলো, যে ব্যালেন্স যেগুলো বের হইতেছে যোগ বিয়োগ করে, এই যে বোল্ড করা যেগুলা, এইগুলার কোনো এন্ট্রি যদি থাকে, তাহলে আমি ওইটাকে নিয়েই আমার উপরে আগে, অর্থাৎ যার যার আগের মিসিংটা বের করবো। ঠিক আছে, যার যার আগের মিসিংটা বের করবো। তাহলে আমাদের কোশ্চেনে আমরা দেখছি যে র ম্যাটেরিয়াল ইউজড সরাসরি দেওয়া নাই, প্রাইম কস্ট নাই, ওয়ার্ক কস্ট নাই। তার মানে আমাদের করতে করতে আমাদের সর্বশেষ ওর সাহায্য নিতে হয়েছে, কারণ কোশ্চেনে ওর মান দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেনে ওর মান দেওয়া আছে। তাহলে ওর মান কত দেওয়া ছিল, 56,000। এই যে দেখো, এই যে কস্ট অফ গুডস 56,000।
তাহলে ওর সাহায্য নিয়ে আমরা কি বের করছি, পারচেজ বের করছি। এখন ওর সাহায্য নিয়ে আমি কিভাবে সূত্রটা ডেভেলপ করবো সেটা একটু দেখি। একদম ইজি, সহজ একটা কথা মনে রাখবা, যেহেতু এইটা কোশ্চেনে দেওয়া আছে 56,000, তাহলে ওর আগেরটা দেখবে কি করছে, আমি লেস করছি। তাহলে আমি কি করবো, এখন যোগ করবো। এখানে যা যা করছি তার উল্টা কাজ করবো, যে এখানে দিয়ে যা যা করছি তার বিপরীত কাজ করব। অর্থাৎ প্রথমে লিখবো কস্ট অফ গুডস সোল্ড, তার সাথে যোগ করব ইন্ডিং ফিনিশ গুডস, তার থেকে বিয়োগ করব বিগিনিং ফিনিশ গুডস, তার সাথে যোগ করব ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, তার থেকে বিয়োগ করব বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, তার সাথে বিয়োগ করব ফ্যাক্টরি ওভারহেড, তার সাথে বিয়োগ করব ডিরেক্ট লেবার, তার সাথে যোগ করব ইন্ডিং র ম্যাটেরিয়াল, আর তার সাথে বিয়োগ করব বিগিনিং র ম্যাটেরিয়াল। তার মানে তোমার কিন্তু চারটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। চারটা মুখস্থ করলে আমি যেগুলো বললাম সেগুলো তুমি খুঁজে পাবা না। ঠিক আছে, অঙ্ক করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন যদি থাকতো আপনার প্রাইম কস্ট থাকতো, প্রাইম কস্ট যোগ থাকতো, তাহলে আমি ভিউ করতাম। হ্যাঁ, প্রাইম কস্টের এটা যোগ না, এটা তোমার মনে করো তোমার কোশ্চেনে প্রাইম কস্ট দেওয়া আছে, প্রাইম কস্টে 54,000 দেওয়া আছে, তাহলে তোমার কাজ কমে গেল, সূত্রটা তোমার ছোট হয়ে গেল। কেমন ছোট হলো, প্রাইম কস্ট থেকে লেবার বাদ দিবা, এটা যোগ করবা, আর ওটা বাদ দিও। মানে যত আগের মানটা থাকবে তোমার সূত্রটা তত ছোট হইতে থাকবে। আর হ্যাঁ বলো, মাইকটা অফ করে রয়েছে, মাইকটা অন করে নাও। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ এই পারচেজ ডেট কখন, যখন এন্ডিং লেখা থাকবো বা বিগিনিং থাকবো তখনই পারচেজ। এই যে হ্যাঁ, যখন র ম্যাটেরিয়াল বিগিনিং এবং র ম্যাটেরিয়াল এন্ডিং এই দুটো থাকবে অবশ্যই পারচেজ বের করা যাবে। যদি এই দুইটাই না থাকে তাহলে পারচেজ তার বের করার দরকার নেই, আমরা শুরু করবো সরাসরি র ম্যাটেরিয়াল ইউজ দিয়ে অঙ্ক শুরু করে দিব। ঠিক আছে, র ম্যাটেরিয়াল ইউজ দিয়ে অঙ্ক শুরু করে দিব কখন, যখন অঙ্কে ওপেনিং র ম্যাটেরিয়ালও থাকবে না, আবার আমাদের ইন্ডিং র ম্যাটেরিয়ালও থাকবে না, তখন তো কোনোভাবেই পারচেজ তুমি বের করতে পারবে না, কারণ তোমার দুইটা মিসিং থাকবে, তিনটা মিসিং হয়ে যাবে না। এই জন্য আমাদের এমনি আমরা আরো ক্লিয়ার হবো, মাত্র তো আমরা 4 নাম্বারে আছে, আমাদের অঙ্ক অনেকগুলো আছে, মিসিং অ্যামাউন্টের অনেকগুলো অঙ্ক আছে। তো আমি যেগুলো বললাম এইটাই দেখো লিখছে। এত তোমার পরীক্ষার হলে এত ডিটেলসে না লিখলে চলবে, কারণ এটা তো ওয়ার্কিং শর্টকাটে করলে সমস্যা নেই। কস্ট অফ গুডস সোল্ডকে তুমি সিজিএস লিখতে পারো, সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড, ইন্ডিং ফিনিশ গুডস, হ্যাঁ এগুলো শর্টকাটে লিখলেও সমস্যা নেই, কারণ ওয়ার্কিং গুলো আমি যেই কথাগুলো বলছিলাম ওইগুলোই কিনতে করছি। দেখো ইন্ডিংটা যোগ করছে, বিগিনিং বাদ দিছে, ইন্ডিং ওয়ার্কিং প্রসেস যোগ করছে, বিগিনিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করছে, মানে ওইখানে যা যোগ করছে এখানে বিয়োগ করতে হবে। চার্টের মধ্যে যেটা করছে তার বিপরীত কাজ করলেই তুমি যেটা মিসিং সেটা বের হয়ে আসবে। ঠিক আছে, এটা এখানে কি কাজ করছে, ওই যে ফ্যাক্টরি ওভারহেড 160% না, আর 16,000 ভাগ 160 ইন্টু 100, এই যে এখানে যে কাজ করছে 10,000 না, এই 10,000 এখানে বেরোচ্ছে। বুঝতে পারছি, এটা আসলে দেখলে নিজেরা পারবা। মেন থিমটা আমি বুঝাই দিছি। এই ছিল আমাদের 4 নাম্বার ম্যাথ। এরপরে আসি আমরা 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বারটাও মনে মিসিং আছে না, দেখো আমার মনে হয় দুইটা সেম অঙ্ক নাকি, তাই তো দেখতেছি। র ম্যাটেরিয়াল ওইখানেও ছিল, এখানেও আছে 1 তারিখের, ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডস, পুরো হুবহু ওই অঙ্ক। হ্যাঁ, করার দরকার নেই এটা। হ্যাঁ এটার মধ্যে এটা আমাদের ইনকাম স্টেটমেন্ট চাইছে, ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম আলাদা চাইছে, আলাদা করব, ওই যে নিচের অংশটুকু এটা না করলেও চলবে, কারণ ওইটার এটা একদম হুবহু অঙ্ক। হ্যাঁ, ওইখানে ফ্যাক্টরি ওভার এটা একটা বেজাল দিয়ে দিয়েছিল, এখানে বেজালটা দেয় নাই, ডিরেক্ট অ্যামাউন্ট দিয়ে দিছে 62,000। ওইখানে সরাসরি বলছিল না, বলছিল পার্সেন্টেজ দিয়ে দিছিল, একদম হুবহু কিন্তু এই অঙ্ক। হ্যাঁ, এই যে র ম্যাটেরিয়ালের 1 তারিখের ব্যালেন্স, ওয়ার্কিং প্রসেসের 1 তারিখের ব্যালেন্স, ফিনিশ গুডসের 1 তারিখের ব্যালেন্স, আবার ইন্ডিং এর 31 তারিখের ব্যালেন্স, একদম ওইখানে যা যা ছিল হুবহু ওই জিনিসগুলাই দেওয়া, জাস্ট খালি টাকার অ্যামাউন্ট চেঞ্জ করে দিছে। আর আমাদের এখানে স্টেটমেন্ট দুইটা করতে বলছে, তখন আমি একটা স্টেটমেন্ট করছি, কারণ আমাদের রিকোয়ারমেন্ট ভেঙে ভেঙে চাইছিল। তো এই যে প্রাইম কস্ট, প্রোডাক্ট কস্ট, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট বা প্রফিট, এগুলো আমাদের একসাথে চাইছে, এই জন্য আমরা একটা ছকের মধ্যে করে ফেলছি, যেটাকে আমরা নাম দিচ্ছি কস্ট এন্ড প্রফিট স্টেটমেন্ট। আর এইখানে আমাদের দুইটা স্টেটমেন্ট করতে বলছে, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট আর ইনকাম স্টেটমেন্ট। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট মানে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত তুমি করবা, বাকি অংশটা তুমি আরেকটা পার্টে করবা, অর্থাৎ ওইটা হলো ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা যে দেখো এটা আমি বুঝালাম না, কারণ সেম অঙ্ক। হ্যাঁ, এই যে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত করে ক্লোজ করে দিছে, যদি কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তোমার কাছে করতে বলছে। আর কাছে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট কি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিবা, আবার গ্রোস প্রফিট থেকে অপারেটিং দুইটা এক্সপেন্স আছে এটা বাদ দিবা।
মানে এই যে ওই ওই অঙ্কের নিচের থেকে উপরের দিকে যাওয়া। এই যে সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দেয়, গ্রোস প্রফিট পায়, এই গ্রোস প্রফিট থেকে এই দুটো বাদ দেয়, কি পায়? নেট ইনকাম পায়। বুঝতে পারছি? ইনকাম স্টেটমেন্টের ছক আমাদের একদম অঙ্কের শুরুতে দেওয়া আছে 4টা। আপনি ইনকাম স্টেটমেন্টে কারা কারা যায়, মানে এইখানকার নিচের অংশে যারা যাবে ওরাই উল্টা ভাবে প্রকাশ হবে, সেলসটা আগে থাকবে, বাকি এগুলো নিচে থাকবে। আচ্ছা, এটা আমি বুঝালাম না, কারণ সেম অঙ্ক আমি একটু মার্ক করে রাখি, পরবর্তীতে এই অঙ্ক আমি বাদ দিয়ে দিব, সেটা ছিল একরকম অঙ্ক রেখে লাভ নেই, অঙ্ক বাড়ায় লাভ আছে। এটাকে মার্ক করে রাখলাম, নেক্সট টাইম আর দিব না অঙ্কটা। আচ্ছা, এইটা দেখি, 6 নম্বর অঙ্ক, বিশাল অঙ্ক না, সব ইনফরমেশন দিয়ে রাখছে। 6 বড় হইলেই ভালো, মানে শেখা যায়, একটা অঙ্ক দিয়েই মোটামুটি সবগুলো এন্ট্রি শেখা যাবে। The following information has been collected from the books of account of Sonali Limited for the year ended 31st December 2015. আমরা দেখতেছি 2015 সালের 31শে ডিসেম্বরের ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে। তোমরা তো আর এখন খাতায় তোলার সুযোগ পাইতেছি না, আমি তো বুঝাই দিতেছি, তোমাদের এই ক্লাস শেষে আমি করতে দিই, ছবি তুলে রাখবা, তোমরা পরে খাতায় এটা তুলে রাখবা, ঠিক আছে? অঙ্ক বুঝাই নেই। পারচেজ অফ ম্যাটেরিয়াল, প্রথমে পারচেজ দেওয়া আছে, যেটা আমরা আগের অঙ্ক বের করে নিয়েছিলাম, আর এই অঙ্কে সরাসরি দেওয়া আছে, আমাদের কষ্ট করে বের করতে হবে না। বড় অঙ্কে এক সুবিধা, বড় অঙ্ক দেখলে বুঝতে হবে যে তোমার সবকিছু মনে রেডি করা আছে, আলাদা কিছু করতে হবে না, এটাই খালি সাজায় লেখা। পারচেজ প্রোডাক্টিভ ওয়েজেস, মজুরি দেয়। তারপরে ক্যারিজ ইন ওয়ার্ড, অর্থাৎ এটা হলো ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন যেটাকে বলি। তারপরে এই আন্ত পরিবহন ক্রয়ের সাথে কাজ হবে, হ্যাঁ, ক্রয়ের এখানে কাজ হবে। আর ক্যারিজ আউটওয়ার্ড, এটা হলো বহি পরিবহন, বিক্রয় পরিবহন, এটা বিক্রয় বিপণন খরচের মধ্যে যাবে, অর্থাৎ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে পার্টটা অপারেটিং এক্সপেন্সের মধ্যে ওইখানে যাবে এটা, ঠিক আছে, বিক্রয় রিলেটেড। তারপরে এইখানেও আমাদের 2 ধরনের র ম্যাটেরিয়াল দিছে। এই অঙ্কে ওয়ার্কিং প্রসেসটা নাই, চলমান অবস্থায় যে মজুদটা থাকে সেইটা কোশ্চেনে নাই, হ্যাঁ, অর্থাৎ 2টা দেওয়া আছে, একটা হলো ম্যাটেরিয়াল কিনছিল আর ম্যাটেরিয়াল তৈরি হওয়ার পর কত আছে সেটা, কিন্তু চলমান অবস্থাতে ওইটা এই কোশ্চেনে নাই। তাহলে র ম্যাটেরিয়াল দেওয়া আছে 62,800 1 তারিখের, ফিনিশ গুডস দেওয়া আছে 25,000 টাকা, ট্রাভেলিং এক্সপেন্স 2,100, ট্রাভেলিং এগুলো সব ইয়েতে যাবে, কি বলে, অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে। সেলিং যাবে হচ্ছে সেলিং এক্সপেন্সের মধ্যে, হ্যাঁ। তারপরে স্যালারিস আছে, রিপেয়ার অ্যান্ড মেশিনারিজ আছে, তারপরে ডিরেক্টর ফি আসে, ইলেকট্রিসিটি অ্যান্ড ফুয়েল আছে, গ্যাস অ্যান্ড ওয়াটার, এগুলো আমরা দেখবো কোথায়, যেগুলো সবই ম্যাক্সিমামই অপারেটিং এক্সপেন্সের মধ্যে দেবে, আবার কিছু যাবে কি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। ফ্যাক্টরির মধ্যে কারা যাবে সহজভাবে মনে রাখার বিষয়, ফ্যাক্টরির মধ্যে দেখবা কোনগুলো ইনডিরেক্ট কথা লেখা আছে, ইনডিরেক্ট, ঠিক আছে, পরোক্ষ খরচ ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে, পরোক্ষ যত খরচ আছে, আর কোনটার কোনটার সাথে ফ্যাক্টরি লেখা আছে, এই খরচগুলো আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে নিব। যেমন গ্যাস অ্যান্ড ওয়াটারের ফ্যাক্টরির কথা বলছে, তাহলে গ্যাস অ্যান্ড ওয়াটারের ফ্যাক্টরির মধ্যে নিব 1500 টাকা, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে নিব 500 টাকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা বিজ্ঞাপন, এটা কি আমাদের সেলিং এর মধ্যে যায়, ঠিক আছে। রেন্ট, রেট, ইন্স্যুরেন্স, এগুলোর 4/3 অংশ হলো ফ্যাক্টরিতে যাবে, অর্থাৎ ওভারহেডের মধ্যে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে, আর 4/1 অংশ যাবে হলো অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে, ঠিক আছে। জেনারেল এক্সপেন্স, সাধারণ খরচ, এটা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। ব্যাড ডেপস রিটেন অফ, ব্যাড ডেপ কোথায় যায়, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যায়, ঠিক আছে, কারণ ব্যাড ডেপসটা দেনাদারের সাথে সম্পর্ক, আর দেনাদার সাথে সম্পর্ক হলো সেলস। ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট অ্যান্ড মেশিনারিও যাবে আমাদের কোথায়, প্লান্ট অ্যান্ড মেশিনারি যায় হচ্ছে ইসে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ। মেশিনারি, তো মেশিনারি আমার মনে হয় মেশিনারি ইয়ের মধ্যে যাওয়ার কথা, এই ফ্যাক্টরির মধ্যে,
এই তো তাই করছি কিনা, হ্যাঁ মেশিনারি যন্ত্রপাতির অবচয়টা ফ্যাক্টরির মধ্যে যায়, আর বাকি সব অবচয়গুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। ডিপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচার এটা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। ম্যানেজার স্যালারির 4/3 অংশ যাবে ফ্যাক্টরির মধ্যে, আর 4/1 অংশ যাবে অফিসের মধ্যে। ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড এটা কোথায় আসে না, আমাদের কস্ট শিটে ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউ আসে না, ঠিক আছে, এটা নন অপারেটিং ইনকাম। এটা আমরা যদি ইনকাম স্টেটমেন্ট আলাদা চাই তাহলে আসবে, ঠিক আছে। তারপরে সেলস আছে, সেলস বসাবো। তারপরে ইনভেন্টরি, দুইটা ব্যালেন্স, ইন্ডিং ব্যালেন্স দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে। আমরা কি করব, নিয়ম অনুযায়ী আমরা ফার্স্ট কি বসাবো, ওপেনিং র ম্যাটেরিয়াল কত ৬২,৮০০, এর সাথে যোগ করব র ম্যাটেরিয়াল পারচেস কত ১,৮৫,০০০। এই পারচেস সাথে আরেকটা জিনিস আসবে, সেটা কি ক্যারিজ ইনওয়ার্ড কত ৭,১৫০। তাহলে আমরা এই তিনটে একটু দেখে আসি বসাইছি টাকার অ্যামাউন্ট গুলো একটু খেয়াল করো। ৬২,৮০০, ১,৮৫,০০০, ৬২,৮০০, ১,৮৫,০০০, ক্যারিজ ইনওয়ার্ড ছিল ৭,১৫০। তো এই দুইটা যোগ করে আমাদের নিট পারচেস দাঁড়াইতেছে হলো ১,৯২,১৫০। বিগিনিং র ম্যাটেরিয়ালের সাথে এই দুটো অ্যাড করে আমরা বের করতে পারলাম আমরা কতটুকু ইউজ করতে পারবো। এবং আমরা দেখছি যে আমরা হাতে রাখছি, যে পুরো ইউজ করি নাই, হাতে রাখছি এখনো ৪৮,০০০ টাকা র ম্যাটেরিয়াল, কিন্তু আমি অবশিষ্টটা কি ইউজ করে ফেলছি। র ম্যাটেরিয়াল কনজিউম অর ইউজড, র ম্যাটেরিয়ালটা আমি ব্যবহার করছি ২,০৬,৯৫০ টাকার র ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি। এর সাথে যোগ হবে প্রত্যক্ষ যত খরচ আছে সব প্রত্যক্ষ খরচ যোগ করব। প্রত্যক্ষ খরচ এই অঙ্কের মধ্যে মাত্র একটা আছে, সেটা কি প্রোডাক্টিভ ওয়েজেস। প্রত্যক্ষ খরচ কোনগুলা, যেগুলো ছাড়া পণ্য উৎপাদন কল্পনাও করা যাবে না, ঠিক আছে। অর্থাৎ যে জিনিসটাকে প্রত্যক্ষভাবে জড়িত, মজুরি লেবার ছাড়া তুমি পণ্য উৎপাদন করতে পারবে না। তো এই লেবারটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এই লেবারদের কি করা হয়, লেবার বা ওয়েজেস বলি আমরা, মজুরি দেওয়া, হ্যাঁ। তো ১,২৬,০০০ টাকা আমরা ডিরেক্ট ওয়েজেস দেখাইছি, বা প্রোডাক্টিভ ওয়েজেসও লিখতে পারি। যেহেতু কোশ্চেনে প্রোডাক্টিভ ওয়েজেস দেখছে, আমরা প্রোডাক্টিভ ওয়েজেস লিখি, ভিন্ন নাম দিব কেন। প্রোডাক্টিভ ওয়েজেস ১,২৬,০০০ টাকা। এই প্রোডাক্টিভ ওয়েজে যোগ করার কারণে কি দাঁড়ালো, প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট থেকে সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করো। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দেখে আসি কি কি আসবে, আমরা একটু গণনা করে আসি কয়টা যাবে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে রিপেয়ার অফ মেশিনারি। রিপেয়ার অফ মেশিনারি, মেশিনারি লেখা থাকলে এটা ফ্যাক্টরিতে নিয়ে যাবে, কারণ কলকবজা বা যন্ত্রপাতি এটা সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত, ঠিক আছে। তাহলে রিপেয়ার অফ, না সরি, ইনডিরেক্ট ভাবে জড়িত। ডিরেক্ট হলে তো তোমার এই আগের পার্টি যেত, ইনডিরেক্ট এক্সপেন্স। তাহলে রিপেয়ার অফ মেশিনারিজ এটা যাবে, ইলেকট্রিসিটি অ্যান্ড ফুয়েল এইটা যাবে। তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে এই যে এখানে আছে হলো কি রেন্ট, রেট অ্যান্ড ইন্স্যুরেন্সের 4/1 অংশ, 4/3 অংশ নিতে হবে। তাহলে কটা পেলাম, 3টা কিন্তু বলছি না, আবার বলি। রিপেয়ার একটা, ইলেকট্রিসিটি অ্যান্ড ফুয়েল একটা, রেন্ট, রেট অ্যান্ড ইন্স্যুরেন্সের 4/3 অংশ নিব। তারপরে নিব ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তারপরে নিব ম্যানেজার স্যালারি, ম্যানেজার স্যালারির 4/3 অংশ, 5টা বলছি কিন্তু। ও গ্যাস অ্যান্ড ওয়াটার আছে, গ্যাস অ্যান্ড ওয়াটারের ফ্যাক্টরি 6টা বলছি, দেখি আমরা 6টা দিছি কিনা। এই দেখো রিপেয়ার নিচ্ছে 4,৫০০, ইলেকট্রিসিটি ফুয়েল 15,০০০, গ্যাস অ্যান্ড ওয়াটারের ফ্যাক্টরির অংশটুকু আনছি এখানে, রেন্ট, রেট অ্যান্ড ইন্স্যুরেন্সের 4/3 অংশ আনছি, ডিপ্রিসিয়েশনের 7,500 আনছি, সেলসম্যান স্যালারির 4/3 অংশ আনছি। এই মোট ফ্যাক্টরি ওভারহেড দাঁড়াইছে 40,৫০০ টাকা। তারপরে আমরা প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করছি, করার পর পাইছি কি ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন বা টোটাল ম্যানুফ্যাকচার কস্ট। পরীক্ষায় তুমি একটা লিখলেই হবে। আমি বারবার একই মানে বেশি বেশি লেখার কারণ হলো যাতে বারবার
শুনতে শুনতে জিনিসটা মুখস্থ হয়ে যায়। এই জন্য আমরা বারবার আমরা এইভাবে দেখছি যে কোনো তো একটা ভাই নিয়ে। এখানে ছিল 4/1 ওটা বের করলাম না, কোনটা হ্যাঁ, দিচ্ছে দেখেন ওবি 4/1 দিছে। এই যে দুইটা, এই দুইটা, দুইটা তো 4/1 দুইটা আছে কোশ্চেন। দুইটা, হ্যাঁ এখানে তো একটা লেখা আছে এই যে 4/3। আইটা কই 4/1? এই 4/3ই তো, দুইটাই তো 4/3। ওই অংশ তো পরে করবো, ওটা তো অফিস যখন করবো তখন। অফিসে তো এখন আমরা যাইনি। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভে 4/1 করবো। হ্যাঁ, আমরা ফ্যাক্টরির মধ্যে আছি, ফ্যাক্টরির টু কাজ করবো। তারপরে আমরা ফিনিশ গুডস এর বিগিনিং যোগ করবো। এখানে ওয়ার্কিং প্রসেস নাই বিধায় ওয়ার্কিং প্রসেস আর আসে না এখানে। আমরা সরাসরি চলে গেছি ফিনিশ গুডস। ফিনিশ গুডস এর বিগিনিং যোগ করছি, 25,000 ছিল, আর এন্ডিংটা বিয়োগ করছি। করার পরে আমাদের কস্ট অফ গুডস দাঁড়াইছে 3,84,850 টাকা। মেইন হেডিং এর কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না, দেখছো? ওই ভিতরে দুই একটা করে এন্ট্রি বাড়তেছে কমতেছে, এই এছাড়া কোনো পার্থক্য নেই। এরপরে আমরা এখানে অপারেটিং এক্সপেন্সও লিখতে পারি, কমার্শিয়াল ওভারহেডও লিখতে পারি। হ্যাঁ, এটাই অনেক নামে লেখা যায়। অনেকেই পিরিয়ডিক কস্ট লেখে, কমার্শিয়াল কস্ট লেখে, এরপরে অপারেটিং এক্সপেন্স লেখে, আবার লেখা আদার কস্ট, অনেকগুলো নামে লেখা যায়। তো আমরা এই কমার্শিয়াল এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা পার্ট জানি, একটা হলো সেলিং ওভারহেড আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তো সেলিং ওভারহেডের মধ্যে দেখে আসি আমরা কারা কারা যাবে। ক্যারিজ আউটওয়ার্ড, বিক্রয় পরিবহন বা বহি পরিবহন, এটা আসবে। ট্রাভেলিং এক্সপেন্স, এটা সেলসের সাথেই ধরা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গেছে তার জন্য খরচ। তো এটাও আমরা সেলিং এ দেখাবো। সেলিং এক্সপেন্স দেখাবো না, এটা নিয়ে একটু মতবিরোধ আছে বিভিন্ন বইতে। বিভিন্ন বই বলতে এই অঙ্কটা পাইছি আমি একটা বইতে। সেলিং এক্সপেন্সটা তারা দেখায় নাই, কারণ হলো আমাদের মেন টাইটেলে কিন্তু সেলিং এক্সপেন্স, সেলিং ওভারহেড, তো এই জন্য আর আমরা এটাকে অ্যাভয়েড করে দিই। অর্থাৎ আমি যে টোটাল অ্যামাউন্ট বের করবো ওই টোটাল অ্যামাউন্টের মধ্যেই ও থাকবে, এই জন্য আর এটাকে আমরা কাউন্ট করবো না। হ্যাঁ, তারপরে আমাদের আছে, আর কি আছে, দুইটা বলছি, আর কই সেলিং এর, আর কই ব্যাড ডেটস আছে, হ্যাঁ 3টা, আর অ্যাডভার্টাইজিং আছে, এই 4টা বলবো। ক্যারিজ আউটওয়ার্ড, ট্রাভেলিং, অ্যাডভার্টাইজিং, ব্যাড ডেটস, ঠিক আছে 4টা। বাকি যারা আছে সবই অ্যাডমিনিস্ট্রেটিভ বসে যাবে। বাকি আছে সেলস, গ্যাস অ্যান্ড ওয়াটারের অফিস লেখা ছিল 500 টাকা, অফিস লিখলাম, অফিসের টুক আনলাম। রেন্টের 4/1 অংশ ছিল ফ্যাক্টরি, সরি অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিসের টুকু আনলাম। জেনারেল এক্সপেন্স অফিস আনছি। ডিরেক্টর ফিস, ডিপ্রিসিয়েশন, ম্যানেজার স্যালারি, এগুলো আমরা কোশ্চেনের মধ্যে ছিল, এগুলো সবগুলো আমরা আনছি। আনার পরে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিস ওভারহেড কত ছিল, তোমরা তো আবার পরে খুঁজে বেড়াবা কিরে ওইখানে লেখা সব অফিস, এইখানে লিখছে অ্যাডমিনিস্ট্রেটিভ, পরে বুঝবো না। অফিস, অফিসে লিখে দিলাম, অফিসে লিখে দিলাম বোঝার সুবিধার্থে, অফিস ওভারহেড বা অফিস এক্সপেন্স। তাহলে আমাদের টোটাল কস্ট দাঁড়াইতেছে, কস্ট অফ গুডস এর সাথে এই কস্টটা যোগ করে টোটাল কস্ট দাঁড়াইছে 4,15,700। এর সাথে আমরা প্রফিট যোগ করবো। কোশ্চেনে দেখে আসি প্রফিটের ব্যাপারে কি বলছে। প্রফিট প্রফিট প্রফিট, প্রফিট তো নাই কোশ্চেনে, আছে সেলস। সেলসটা আমরা আগে বসাবো, তাহলে প্রফিট পেয়ে যাবো। সেলস কত, 4,86,000। তাহলে এই যে 4,86,000 বসাইছি, এইটা আমাদের ব্র্যাকেটে ব্যালেন্সিং ফিগার লিখে দিই। হ্যাঁ, ব্যালেন্সিং ফিগার, অর্থাৎ তুমি ওই যে 4,86,000 থেকে 4,15,700 বাদ 30,000, 70,300 টাকা পাইছি। এই ছিল আমাদের কত নাম্বার অঙ্ক, এটা 6 নাম্বার অঙ্ক। বুঝতে পারছি? তাহলে আমাদের এই পুরো স্টেটমেন্ট থেকে কে কে আসেনি? দুইজন আসেনি। কে আসে নাই? সেলিং এক্সপেন্সটা আসে নাই, আর আসে না হলো ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড, এই দুইটা জিনিস আমাদের আসে না। বুঝতে পারছি? ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড, এটা কস্ট শিটে আসে না। কস্ট শিটে কারা কারা আসে না সেটার একটা তালিকাও আমাদের দেওয়া আছে অঙ্কের শুরুতে, দেখাই দিই। ইনকাম ট্যাক্স, ব্যাড ডেট
প্রভিশন মানে সঞ্চিতি, আমরা যেটা বসাচ্ছি ওটা কিন্তু সঞ্চিতি না, এটা ব্যাড ডেট ছিল, অনাদায়ী পাওনা ছিল, অনাদায়ী পাওনা সঞ্চিতি আসে না কস্ট শিট যখন তুমি করবা। তারপরে গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, রিটেন অফ অর্থাৎ সুনাম, তারপরে প্রাথমিক খরচ এগুলো আসবে না, ডোনেশন আসবে না, ইন্টারেস্ট অন লোন আসবে না। হ্যাঁ, এগুলো আসবে যদি তোমার আলাদা ইনকাম স্টেটমেন্ট করে সেখানে যাবে এগুলো। কিন্তু শুধু কস্ট শিট যদি করে মানে একটা স্টেটমেন্টেই একদম কস্ট থেকে শুরু করে প্রফিট সেলস পর্যন্ত করলে ওইখানে এটা আসবে। কিন্তু ইনকাম স্টেটমেন্ট যদি আলাদা আসে সেখানে কিন্তু এগুলো আসে। এই যে এই কারণে যে ইন্টারেস্ট অন লোন এটা হলো তোমার নন অপারেটিং এক্সপেন্স, এখানে আসবে। যেমন এই যে এখানে দিছি না, এই যে নন অপারেটিং রেভিনিউ, নন অপারেটিং এক্সপেন্স, এই যে এর মধ্যেও আসবে। একটাও দেখালাম, বাকিগুলো ওইভাবে কাজ করতে হবে। তারপরে হলো capital expenditure, dividend and interest received, any other capital loan, discount on issue of share, debenture, return of, মানে কারা কারা এই কস্ট শিটের মধ্যে আসে না সেগুলো আমরা এখানে লিখছি। বুঝতে পারছি? সহজ ভাষায় নন অপারেটিং এক্সপেন্স এবং নন অপারেটিং রেভিনিউর যত এন্ট্রি আছে কোনোটাই কস্ট শিটের মধ্যে আসে না, আসে যদি ইনকাম স্টেটমেন্ট আলাদা করতে বলে এবং কস্ট অফ গুডস স্টেটমেন্ট আলাদা করতে বলে, তখন এই অঙ্ক দ্বারা আমাদের আমরা যেটা এখন করলাম ওইটা তার আলাদা করতে বলছিল, আলাদা করতে পারে না, একসাথেই করতে বলছে, এই জন্য আমি একসাথে দেখাই দিচ্ছি। যেখানে যেগুলো রিকোয়ারমেন্ট সবগুলো আমরা একটা ইয়ের মধ্যে করে ফেলছি। যেগুলো যেগুলো চাইছে এগুলো আমাদের তা আলাদা দেখানোর প্রয়োজন নাই, কারণ এই চার্টের মধ্যেই যারা ওরা যা যা চাইছে সব অ্যান্সার আছে। এরপরে যাব 7 নাম্বার অঙ্কে। 7 নাম্বারে বলতেছে, এখানে মনে হয় সবকিছু দেওয়া আছে ওইটার মধ্যে। আচ্ছা, from the following information, prepare cost of goods manufacture. কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বুঝতেছো কোন পর্যন্ত করতে বলছে, ভেঙে ভেঙে কাজ করতে হবে কিন্তু, কারণ আমাদের রিকোয়ারমেন্ট গুলো আলাদা আলাদা চাইছে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বলতে তোমরা বুঝবা হলো তোমার কস্ট অফ গুডস সোল্ডের আগে দুইটা কাজ করি, সেটা কি, একটা হলো ফিনিশ গুডস এর কাজ করি। কস্ট অফ গুডস তৈরি করার পূর্বে আমরা ফিনিশ গুডস এর কাজ করি, ফিনিশ গুডস এর বিগিনিং যোগ করি, এন্ডিং বাদ দিই। তাহলে এই দুইটা যে যোগ বিয়োগ করি কার সাথে করি, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে করি, বা আমরা ওয়ার্ক কস্ট বলি যেটাকে। তাহলে আমাদের প্রথম স্টেটমেন্টটা কোন পর্যন্ত হবে, ফিনিশ গুডস এর আগ পর্যন্ত। আর কস্ট অফ গুডস এর সাথে ফিনিশ গুডস বিগিনিং আর এন্ডিং এর যোগ বিয়োগ করে আমরা পাবো, সরি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ফিনিশ গুডস এর প্রারম্ভিক আর সমাপনী যোগ বিয়োগ করে আমরা পাবো কস্ট অফ গুডস, যেটা আমরা সেকেন্ড স্টেটমেন্টে পাবো। ফার্স্ট অফ স্টেটমেন্টে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর পূর্বে যেই ফিনিশ গুডস বসাই, ফিনিশ গুডস এর পূর্ব আগ পর্যন্ত করতে হবে আমাকে। আর সেকেন্ড স্টেটমেন্টের কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট চাইছি, তাহলে কস্ট অফ গুডস স্টেটমেন্ট আমি কাকে নিব, এই যে এখানকার যে রেজাল্টটা বের হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তার সাথে ফিনিশ গুডস এর প্রারম্ভিক যোগ করবো, সমাপনী বিয়োগ করবো, তাহলে আমি পাবো কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। কস্ট অফ গুডস সোল্ড এর পরের কাজগুলো যেগুলো করি সেগুলো আমরা দেখাবো ইনকাম স্টেটমেন্ট। তার মানে কি, একটা কস্ট শিট সম্পূর্ণটা না চেয়ে তারা 3টা ভাগে দেখাইতে বলছে। তো আমরা দেখি কি কি বলছে। পারচেস অফ র ম্যাটেরিয়াল, ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল 1/1/2015। তাহলে এখান থেকেই আমরা করতে করতে আগাই। হ্যাঁ, প্রথমে তাহলে কি বসাবো, ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল বসাবো, তার সাথে যোগ করব পারচেস অফ র ম্যাটেরিয়াল, বের হবে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, তার থেকে আমরা বাদ দিব র ম্যাটেরিয়াল ইন্ডিং এরটা, সমাপনী র ম্যাটেরিয়াল যেটা সেটা আমরা বাদ দিলে আমরা পাবো র ম্যাটেরিয়াল ইউজড, কতটুকু আমি ইউজ করছি। তার সাথে আমরা যোগ করবো ডিরেক্ট যত খরচ আছে, ডিরেক্ট কি কি খরচ আছে আমরা একটু দেখে নিচে। ডিরেক্ট খরচের মধ্যে আছে ইনডিরেক্ট, ডিরেক্ট এক্সপেন্স আছে, তারপরে আছে ডিরেক্ট ওয়েজেস আছে, তারপরে আছে আর নাই, এই দুইটা যোগ করবো। এই দুইটা যদি যোগ করি তাহলে পাবো প্রাইম কস্ট। একটু মনোযোগ দিয়ে শোনা, আমি যেগুলো বলতেছি ওই চার্ট না মুখস্থ করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে মুখস্থ। আমি আবার প্রথম থেকে বলি, ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে যোগ করব র ম্যাটেরিয়াল পারচেস, পাবো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, তার থেকে আমরা বিয়োগ করব ইন্ডিং র ম্যাটেরিয়াল,
এন্ডিং র মেটেরিয়াল বাদ দেওয়ার কারণে বের হবে র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা যোগ করব যত ডিরেক্ট খরচ আছে সেগুলো। এই অঙ্কে ডিরেক্ট খরচ আছে ডিরেক্ট এক্সপেন্স আর ডিরেক্ট ওয়েজেস, এই দুটো যোগ করবো, করলে পাবো প্রাইম কস্ট অর্থাৎ মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় অর্থাৎ কারখানার সাথে জড়িত যত ইনডিরেক্ট অথবা ফ্যাক্টরি খরচ আছে সেগুলো আনবো। তাহলে ইনডিরেক্টের মধ্যে আছে ইনডিরেক্ট ওয়েজেস, আছে তোমার সামনে আরো ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার, ওই যে আমি বলছিলাম ফ্যাক্টরি আর লেখা দেখবা, কি বলে ইনডিরেক্ট লেখা দেখবা, এবং মেশিনারি, এইগুলো আমাদের কোথায় যাবে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। তারপরে আছে ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি, তারপরে আছে সানডে ফ্যাক্টরি এক্সপেন্স, এটা আসবে বিবিধ ফ্যাক্টরি খরচ কত সেটা। তারপরে এখানকার এই যে দুইটা আসবে ফ্যাক্টরি লেখা আছে, এই জন্য এইটার আবার 5/3 অংশ আর 4/3 অংশ ফ্যাক্টরি মধ্যে। তাহলে আমি যেগুলো বললাম এগুলো বসানোর পর যেটা বের হবে সেটার নাম হলো কি বলে কস্ট অফ প্রোডাকশন, না সরি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট। আমরা এই পর্যন্ত একটু দেখে আসি যে আমি যেগুলো বললাম সেগুলো ঠিক মতো বসাইছি। দেখো র মেটেরিয়ালের ওপেনিং 45,000 যোগ করছি আমরা, র মেটেরিয়াল পারচেস করছি 66,000 যোগ করে আসছে, র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর সেলস, ক্লোজিং বাদ দিছি পাইছি র মেটেরিয়াল ইউজ, ডিরেক্টটা যোগ করছি, ডিরেক্ট একটা দেখাইছি, কেন ব্যাপার কি দেখছো লেখার উপরে উঠে গেছে, ডিরেক্ট দুইটা, একটা হলো ডিরেক্ট এক্সপেন্স আর একটা হলো ডিরেক্ট ওই ডিরেক্ট ওয়েজেস 53,000 ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স এই দুইটা ডিরেক্ট ডিরেক্ট এক্সপেন্স কত 3,500 হইলো 3,500 দেখছি কত আমরা, না 3,500 দেখছি, ওটা কি 53 ছিল? 53 ছিল, তাহলে আমি এইটা পরে হবে ওইটা আগে হবে, এবার ঠিক আছে। সুবিধা হয়েছে এই কারেকশন গুলো এখনই করা হয়েছে, তোমাদের তো আবার সাজেশন করবো, তো কারেকশন গুলো এখানেই হয়ে যেতেছে, কারেকশনটা দিয়ে সাজেশন। আচ্ছা 1,19,500 সাজেশনের সলিউশন সহ থাকবে, যেটা শীট নিচে শীটে আবার সলিউশন নাই, খালি ট্যাক্সের সলিউশন দিছি, আর কোনোটার সলিউশন দেওয়া হয়নি কেন, কারণ এই যে এরকম কারেকশন আছে তো এই জন্য আমি সলিউশন দেই নাই, কারেকশন করা থাকলে আবার সলিউশন দিয়ে দিতাম, মানে এগুলো রিসেন্ট করা হয়েছে তো সলিউশন করা হয়েছে, এখনো দেখা হয় নাই, প্রুফ দেখা হয়নি ঠিকঠাক আছে কিনা সব। প্রাইম কস্ট 1,19,500, এর সাথে আমরা যোগ করে বলছিলাম যে ফ্যাক্টরির যত খরচ আছে, ইনডেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি রেন্ট পাওয়ার, ডিপ্রিসিয়েশন অন মেশিনারি, সানডে ফ্যাক্টরি এক্সপেন্স, রিপেয়ার টু ফ্যাক্টরি বিল্ডিং, ঠিক আছে, ম্যানেজার স্যালারি, ইলেকট্রিসিটি চার্জ, সবগুলো আমরা এখানে বসাইছি। বসানোর পর আমাদের রেজাল্ট আসতেছে 43,450 টাকা। এর এই আমরা প্রাইম কস্টের সাথে এই খরচ ফ্যাক্টরি ওভারহেডের খরচ যোগ করে পাইছি টোটাল ম্যানুফ্যাকচার কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচার কস্টের সাথে আমরা কি করব, ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং যোগ করব, এন্ডিং বিয়োগ করব, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ আমরা এখানে লেস লেখছি দেখা আর এখানে ব্র্যাকেট দেইনি, তাহলে এই 28,000 থেকে 32,850 বাদ দিচ্ছি, তোমরা অথবা এখানে আগের মতো করতে পারো, যেটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করে দিতে পারো, স্টেপ বাই স্টেপ, একসাথে না করে স্টেপ বাই স্টেপ করতে পারো। 4,850 টাকা মাইনাস কেন, কারণ নিচের ভ্যালু তো বড়, ছোট মান থেকে বড় মান বিয়োগ করছো, বড় মানের সাইন থাকবে, ঠিক আছে। যেটা বের হলো সেটা হলো ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন, এইটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের লেখাটা এইটা লেখা উচিত, আমি চাইছি তো আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তার মানে এটার আরেকটা নাম কি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, বুঝতে পারছি। এটা ছিল আমাদের প্রথম রিকোয়ারমেন্ট,
কস্ট অফ প্রোডাকশন স্টেটমেন্ট না লিখে কস্ট অফ গুডস, প্রশ্নে যেটা বলা থাকবে আমি ওইটা লিখবো, হ্যাঁ, পরীক্ষার খাতা। এরপরে আসি 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে, 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে কস্ট অফ গুডস এর স্টেটমেন্ট। কস্ট অফ গুডস এর স্টেটমেন্টে আমি প্রথমে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার নিব, ঠিক আছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে যোগ করব ফিনিশ গুডস এর বিগিনিংটা আর বিয়োগ করব ফিনিশ গুডস এর এন্ডিংটা, বাদ দিলে আমি পাবো কস্ট অফ গুডস এর টাকা কত, ঠিক আছে। কস্ট অফ গুডস এর দাঁড়াইতেছে আমাদের 1,55,500 টাকা। সর্বশেষ হলো ইনকাম স্টেটমেন্ট। এখানে সাল তাল লিখি নেই, কারণ আমাদের কোশ্চেনে কি সাল ছিল, কোনো সাল ছিল তো 2015 সাল ছিল, তাহলে আমি এখানে ফাঁকা রাখছি। ফর দ্য পিরিয়ড অফ ডিসেম্বর 31/2015 সাল লিখে দিই। আর কই, তো আমরা এখন যাব ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে কারা যাবে, প্রথমে সেলস বসবে। প্লেনে সেলস দেখে আসি কত দেওয়া ছিল। সেলস ছিল 2,28,000, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিল। কস্ট অফ গুডস সোল্ড বের করছে 2 নাম্বার স্টেটমেন্টে 1,55,500। এই 55,500, 1,55,500 বাদ দিছি, কত হয়েছে, গ্রোস প্রফিট বের হয়েছে। গ্রোস প্রফিট বের হয়েছে 72,500। এই গ্রোস প্রফিটের সাথে আমরা কি করব, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভের যত খরচ আছে সবগুলো যোগ করব। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিংও আগে দেওয়া যাবে, সমস্যা নেই। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এখন যোগ করব। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভে কারা ছিল, ম্যানেজার স্যালারি ছিল, ইলেকট্রিসিটি চার্জ ছিল, তারপরে ছিল আমাদের অফিস রেন্ট, ফ্যাক্টরি অফিস, সানডে অফিস, মানে অফিস লেখা থাকবে যেগুলো, সেগুলো সবগুলো এখানে আসবে। যেমন এখানে অফিস লেখা, এইখানে এই অফিস লেখা, এখানে এটা কোশ্চেনেই কিন্তু লেখা অফিস, হ্যাঁ, আমি নিজে জানি না, এই কোশ্চেনে লেখা আছে সবগুলো অফিস। আর এই যে 4/5/3, 4/3 এগুলোর পাশেও অফিস লেখা আছে, তো দেখে এই যে 5/2, 4/1, 5/2, আমরা কি এখানে 5/2 লিখছি, 5/3 লেখা রাখছি। কার এটা দেখি তো, যাক দেখে ভালোই হয়েছে, কারেকশন করা যাবে। 5/2 দেওয়ার কথা, কারণ 5/3 যদি ফ্যাক্টরি হয়, 5/2 অফিস হবে। দেখো তো একটু 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করে এইটা আসে নাকি এইটা করলে এটা আসে, আমি দেখতেছি, দাঁড়া ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডারে দেখেন কত, 8,500 ভাগ 5 গুণ 2, হ্যাঁ ওটা 2 হবে। দেখ দেখাতে ভালো হয়েছে, 2 হবে, হ্যাঁ 2 অংশ, কারণ 3 অংশ তো আমি দেখাইছি ফ্যাক্টরি, তার 2 অংশ এখানে আসবে। তারপরে এইটা ছিল 3/4, এগুলো ডিরেক্ট বসাই দিয়েছি। সেলিং এর মধ্যেও আমরা দেখতেছি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে কারা আছে, সেলস রিলেটেড খরচগুলো, অর্থাৎ সেলসম্যান স্যালারি, কমিশন, ক্যারিজ আউট অর্ডার, বিক্রয় পরিবহন, তারপরে অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন খরচ, তিনটা যোগ করে আসছে 12,500। তাহলে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন যোগ করে আমরা টোটাল অপারেটিং বা কমার্শিয়াল এক্সপেন্স করি, যে এইটা পেলাম, ঠিক আছে, এটা পেলাম। এরপরে আমরা কি করছি, এটা হলো নিট অপারেটিং প্রফিট বা ইনকাম। নিট অপারেটিং ইনকাম বা প্রফিট, তার সাথে আমরা যোগ করব যত নন অপারেটিং ইনকাম আছে সেগুলো। নন অপারেটিং ইনকাম অর্থাৎ আমরা যদি শুধু কস্ট শিট করতে বলতো আমাকে, আমার কিন্তু অঙ্ক এই পর্যন্তই শেষ হয়ে যাইতো। 40,900 আমাদের ওই যে চার্টের মধ্যে সবার শেষে কি লিখি আমরা, সেলস লিখি কস্ট শিটের মধ্যে, তার আগে প্রফিট থাকে না, ওই প্রফিটটা এই পর্যন্ত হয়ে অঙ্ক শেষ হয়ে যেত, এগুলার কোনোটাই আনা লাগতো না। কিন্তু এই কোশ্চেনটায় ইনকাম স্টেটমেন্ট আলাদা করতে বলছে, মানে পুরো কস্ট শিট করতে বলে নাই, পার্ট পার্ট করে করতে বলার কারণে আমাদের এগুলো কোথায় আনতে হবে, নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে বাকি যে এন্ট্রিগুলো ছিল সেগুলো বসে। ডিভিডেন্ড রিসিভ, এটা আয়,
এটা তো নন অপারেটিং ইনকাম। হ্যাঁ, 1000 টাকা আসছে। এরপরে এরপরে আসছে হলো নন অপারেটিং এক্সপেন্স গুলো আনছি। নন অপারেটিং এক্সপেন্স এর মধ্যে আছে ইন্টারেস্ট অন লোন, প্রিলিমিনারি এক্সপেন্স, এগুলো কোশ্চেনে আছে। যেটা যোগ করছি, করে আমরা পেলাম নিট ইনকাম বিফোর ট্যাক্স, সেখান থেকে আমরা ট্যাক্স বাদ দিচ্ছি। কোশ্চেনের ট্যাক্স 25% বলে দিচ্ছে, 25% ট্যাক্স করছে। এই যে একদম শুরুতে বলা আছে ইনকাম স্টেটমেন্ট আফটার ট্যাক্স ইফ দ্য ট্যাক্স এট 25%। ঠিক আছে, 25% আমরা ট্যাক্স দেখাইছি। যে ডিভিডেন্ডের কথা বলছিলাম, ডিভিডেন্ড এখানে 1000 টাকা আছে। প্রিলিমিনারি এক্সপেন্সের কথা বলছি, 500 টাকা আছে। তারপরে বলছিলাম আর কি ছিল, আরেকটা ছিল এই যে ইন্টারেস্ট অন লোন, কত টাকা, 850 টাকা। বুঝতে পারছি, এই তিনটা এখানে বসে আছে। এই ছিল আমাদের নিট ইনকাম আফটার ট্যাক্স। ট্যাক্স বাদ দেওয়ার পরে আমাদের নিট ইনকাম কত হবে। বুঝতে পারছি সবাই? তাহলে কয়টা অঙ্ক দিলাম, এই কয়টা অঙ্কই করবা। নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্ক দিলাম, ওইটার সলিউশনটা দিয়ে দিই। তোমরা ছবি ধরে স্ক্রিনশট দাও। কত থেকে আজকে 6 থেকে না 6 না 5, 5 থেকে ভালো ভালো তো 5 না 4 থেকে, 4 থেকে কই গেছে, 8 গেছে। এই সলিউশন নাও, 4 এর সলিউশন এতটুকু। স্ক্রিনশট দিয়ে রাখো খাতায়, আজকে করে ফেলবে এগুলো। হ্যাঁ, হইলে বলো, আমি সামনে